মানে ছি মানে পড়েছে, এটা কিরকম মানে আমি ঠিক বুঝতে পারলাম না, এখনো বুঝতে পারছি না। কথা যারা বলে তালা কাদের দেওয়া উচিত, তাদেরই তো আমার মনে হয়। অন্যকে যে এত শিক্ষা অশিক্ষা এই সমস্ত নিয়ে কথা বলছো, সময়টা অন্যের পিছনে না দিয়ে একটু নিজের পিছনে দাও। এমন নোংরা নোংরা কথা বলবো যাতে ও মানসিকভাবে ভেঙে পড়ুক, ও আমার মতন হয়ে যাকে। এই সমস্ত কমেন্ট, এই সমস্ত মানসিকতা, এই সমস্ত রুচিবোধকে ছি বলে। ওপরে বড় বড় করে লেখা উচিত ছি। আর আবারও একদম ঠিক কথা বলেছো, তোমাদের শিক্ষার আমার শিক্ষার মধ্যে অনেক তফাৎ। কাল থেকে খুব একটা রোদ ছিল না, কিন্তু দুপুরটায় দেখো দারুণ রোদ উঠেছে। আর বৃষ্টি বৃষ্টি ক্রমাগত দেখে না আর ভালো লাগছে না, এখন রোদটাই যেন ভালো লাগছে। একটু গরম থাকলেও, বৃষ্টি হলেও তো কোনো লাভের লাভ হচ্ছে না, সেই তো গরম যেইকে সেই থাকছে। সেখান থেকে একটু রোদ থাকলে যেন পরিবেশটাও বেশ ভালো লাগে, শুকনো শুকনো। আফটারনুন এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে অনেকটা লেট ব্লগ স্টার্ট করলাম, মোটামুটি দুপুর থেকে। আর এখানে একটা নিনজা টেকনিক অ্যাপ্লাই হয়েছে। এখানে যেহেতু একটা বাংকার আছে, তার উপরে যেহেতু চাল রয়েছে, এবার যেটুকুই চালের ফাঁক থেকে জল ঢোকে সেটা বাংকার চুইয়ে নিচে পড়ে। এবার বৃষ্টি বৃষ্টি করে কটা দিন এমন অবস্থা ছিল, এক টিপ দু টিপ করে জল পড়লে এখানে কাজ করা যাচ্ছিল না, যার কারণে এই টেকনিকটা ফলো করা হয়েছে। উল্টে করে দিয়েছে ছাতাটাকে, যা জল সব ছাতার মধ্যে পড়ছে। তো যাই হোক, দুদিন ধরে বৃষ্টি নেই, কিন্তু তাও এটার খোলা হয়নি, যদি আবার ঝুপ করে নেমে যায়। মোটামুটি সবাই খেতে বসে গেছে, চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আজকে কি কি হয়েছে। আজকে এখানে হচ্ছে একটা পাঁচমিশালি তরকারি, ভেজকিতে আছে ভাত, ডাল, আর এখানে রয়েছে সকালবেলার তরকারি, যেটা রুটি সবজি হয়েছিল সকালবেলায় টিফিনে। আর এখানে হচ্ছে মাছের তেল, আর এখানে হচ্ছে মাছের ঝোল। মা এটা কি মাছ জানো? এই যে যেটা হয়েছে আজকে রান্না, ভোলা ভেটকি। এটা ভোলা ভেটকি, হেভি মাছটা, মানে ভীষণই নরম। সোনাইকে যখন খাওয়াচ্ছিলাম দেখলাম যে একদম মানে ভোলা মাছ তো লম্বা লম্বাই হয় সাধারণত, এটা হয়তো সাইজে একটু বড়, ওই জন্য ভোলা ভেটকি। আর পেটির মাছও ওরকম আলাদা করে বেরিয়েছে, নাহলে ভোলা মাছ তো পুরো গোটা গোটাই রান্না হয়। এটা কি এসেছে বলো? নাম নাকি বলছি আমি, এটা ও কাঁচিটা নিয়ে বলছে এটা কাটো। এবার নাম না দেখে বলছে কি কাঁচিটা ধরতে নেই, রেখে দিয়ে বলছে মাম্মাকে দিচ্ছিলাম গো। বলো মানে বলছো ওই মরছো। এই দেখো দাঁড়াও, হাত দিও না, প্যাকেটটা ভালো না, কোথা দিয়ে চলে এসেছে, তাই না? মাম্মা কাটছে, তুমি দেখো বসে বসে। এটা ভীষণই ছোট্ট একটা জিনিস, কিন্তু এই জিনিসটাই সব থেকে বড়, কারণ ছোট জিনিসটা না হলে আমি বড় বড় জিনিসগুলো লাগাতে পারবো না। দেখে যাও মা জিনিসটা। আচ্ছা দাঁড়াও, কি মা? হ্যাঁ তো এ বাবা, এটা আবার ব্যাকা এসছে, এগুলো ঠিক আছে। এটাতে একটা সুবিধা কি বলতো, এ মা চারটে, ও না পাঁচটাই আছে, তো এটা পাঁচটার সেট। এটা আলাদা করে দেয়ালের মধ্যে ড্রিল করতে হবে না, এমনিতেই এর ব্যাক সাইডে একটা আঠা আছে, স্টিকারটা তুলে আঠাটাকে যদি সাটিয়ে দেওয়া যায়, তারপর এই দেখো এই যে পেছন থেকে এই এখানে একটা স্টিকার রয়েছে, এটাকে তুলে এইভাবে, দাঁড়াও মাম্মা এটা দেখিনি, এইভাবে এটাকে সাটিয়ে দিতে হবে। সাটিয়ে দিলে এটা পুরো দেয়ালের সাথে ফিক্সড হয়ে যাবে। আর এখানে যে পেরেকের মতন ব্যাপারটা রয়েছে, এখানটাতে কিছু একটা আমরা ঝুলিয়ে দিতে পারবো। তো আলাদা করে দেয়াল ফুটোও হচ্ছে না, আবার এটা এতটাই শক্ত যে মোটামুটি 2 কেজি মতন ওয়েট নিতে পারবে। মোটামুটি ডেকোরেশনের জন্য যেগুলো ঝোলানো হয় সেগুলো 2 কেজির বেশি হয় না। তো আমি যে কটা জিনিস দিয়েছি সেগুলোর মধ্যে কোনোটাই 2 কেজির ওপরে না। তো আমার মনে হলো যে না, এটাই বেস্ট অপশন, বারবার 14 জায়গায় ড্রিল করার থেকে এটা নাও, লাগিয়ে দাও আর তারপরে এটাই ঝুলিয়ে দাও। তো ওই জন্য এটার অপেক্ষা করছিলাম, আর এটা সব শেষে এলো। তো এই যে এটা 5টার সেট, সব কটাই মোটামুটি ঠিকঠাকই এসছে, একটা একটু এরকম ব্যাকা মতন এসছে, মানে একটু কেমন জানি, এটা দেখি ঠিক হয় কিনা। এই একটার জন্য তো আর রিটার্ন করে লাভ নেই, এটা যখন লাগাবো তখন অটোমেটিক দেয়ালের সাথে তো সেটে যাবে, তখন অতটা বোঝা যাবে না। ভালো মামা, আচ্ছা শোনো। হ্যাঁ হ্যাঁ কি বিকেলের পরিবেশটা আজকে কি ভালো লাগছে, যেরকম রোদ উঠেছে সেরকম পাখির আওয়াজটা এত ভালো লাগছে শুনতে। আকাশটা দেখো। একটা জিনিস দেখলাম, দেখে ভীষণ অবাকও হলাম, পাশাপাশি আমার হাসিও পাচ্ছে খুব। আমি ভাবি এরকম মস্তিষ্কের মানুষজন রাত্রিবেলায় ঘুমায় কি করে, এরকম চিন্তাধারা নিয়ে সে নিজে দিনের শেষে আয়নার সামনে দাঁড়ায় কি করে।
তো প্রথম আসি আমার কথাতে, তারপর আমি বলছি বাকি কথাগুলো। আশা করি তোমরাও শুনে অবাক হয়ে যাবে, আর তোমাদেরও মুখ থেকে লাস্টে এইটাই বেরোবে, ছি। এটা ছাড়া আর তোমাদের মুখ থেকে কিছু বেরোবে না। জাস্ট হাতে গোনা কয়েকজনের মানসিকতার শুধু পরিচয়টুকু আমি তোমাদেরকে দেবো আজকে। ফার্স্ট আমাকে কমেন্ট করা হয়েছে গৃহপ্রবেশ যেহেতু পুজো, তাই জন্য সেখানে ছি একটা শাড়িও পরেনি, কুর্তি পরে গেছে। কুর্তিটা কি ছিয়ের কোনো মানে জামা কাপড়, মানে ছি কুর্তি মানে পরেছে, এটা কিরকম মানে আমি ঠিক বুঝতে পারলাম না, এখনো বুঝতে পারছি না যে কুর্তিটা এতটা ছি করার মতন কি একটা জিনিস। একটা জিনিস আমার শ্বশুর বাড়ির রিলেটেড যদি কোনো জায়গায় আমি যেতাম, সেখানে শাড়িটা পরলে ভালো লাগে, হ্যাঁ সেখানে কমেন্ট এটা আসতেই পারে, দিদি শাড়িটা পরলে তোমায় বেশি ভালো লাগতো, বা শাড়ি পরলে তোমায় বেশি ভালো লাগে, এটা প্রায়শই তোমরা কমেন্ট করো, দিদি শাড়ি পরলে তোমায় খুব ভালো লাগে, সেটা আলাদা ব্যাপার। ছি মানেটা আমি ঠিক বুঝতে পারলাম না। আমার পার্সোনালি মনে হয় না কুর্তিটা নোংরা কোনো জামা কাপড়। আর এটা যদি আমি আমার শ্বশুরবাড়ির রিলেটেড কারোর বাড়িতে যেতাম, আত্মীয় স্বজন, সেক্ষেত্রে যদি পরতাম তাও আমি বলতে পারতে যে দিদি কুর্তির জায়গায় শাড়ি পরতে, কিন্তু ছিটা সেক্ষেত্রেও ওঠে না। তাও ঠিক আছে যে সেক্ষেত্রে এই কথাটা বলেছো, সেটাও না। বন্ধু বান্ধব, সেখানে আমার মতন আরো যারা রয়েছে, যারা নতুন বিয়ে করেছে, যারা বিয়ে করেনি এখনো গার্লফ্রেন্ড আছে, প্রত্যেকেই কুর্তি পরে গেছে। আমি তাদেরটা নিয়েও কিছু বলছি না, আমারটা নিয়ে আমার তো কিছু মনেই হচ্ছে না, কারণ আমার মনে হয় না কুর্তিটা কোনো ছিয়ের যোগ্য মানে একটা জিনিস, আর সেটা পরা যাবে না। একটা মেয়ে পরলে কোনো অসুবিধা নেই, একটা বউ পরলে সে শাড়ি কেন পরেনি? আচ্ছা আমার তো বডিটা, আমি কি পরবো না পরবো সেটা তো ব্যক্তিগত আমার ব্যাপার। আমি তো এই অধিকারটা কাউকে দিইনি যে আমি কি পরবো সেটা কেউ ঠিক করে দেবে। আমি এমন কোনো ড্রেসপত্র পরিও না যেটাতে আমার বাড়ির লোক বা আমার হাজবেন্ড বা আদার্স কারোর কোনো রকমের মানে খারাপ লাগা বা চোখে একটা খারাপ লাগার বলে না, সেই খারাপ লাগাটাও লাগতে পারে। যাই হোক, সেটা ক্লিয়ার হয়ে গেল। তারপরে শাখা পলাটাও বাড়িতে খুলে রেখে গেছো, শাখা পলাটাও পরোনি। আচ্ছা এটা কি গো, এই যে এই জিনিসটা কি আমি বুঝতে পারছিলাম না। ওখানে গিয়ে অন্যরাও কমেন্ট করেছে যে ওর হাতটা ভালো করে দেখো তারপরে কমেন্টটা করো, কিন্তু তাদের তো ওই দেখার সময় নেই, তাদের কমেন্টটা টাইপ করার সময়টা আছে। তো এটা আমার মনে হয় শাখা পলাই বলে এটাকে। তো একজন লিখেছে ওটা তো স্টাইল। আচ্ছা একটা কথা বলো, শাখা পলাটা পরে কার জন্য? স্বামীর জন্য তো। তো আমার বর মানে সুমন আমাকে দুদিন আগে, জাস্ট কিছুদিন আগে, আমি তোমাদের সাথে ভিডিওটাও শেয়ার করেছি, জাস্ট এক সপ্তাহ হবে হয়তো, সুমন এটা আমাকে গিফট করেছে আর বলেছে যে তুমি তো ঘরে নর্মাল শাখা পলাটা পরে থাকতে, তো এবার থেকে এই শাখা পলাটা পরো, এটা যেহেতু দুটো একসাথে, এটা পরলে বেশ ভালো লাগবে, আর এটা ওর পছন্দ হয়েছে, তো ও আমাকে গিফট করেছে, এটা পরে থাকার জন্য বলেছে। তো আমার তো মনে হয় শাখা পলাটা বরের জন্য পরে। তো সে আমাকে যেটা গিফট করেছে, সে আমাকে যেটা পরতে বলেছে, সেটাতেও লোকের সমস্যা, মানে শাখা পলাটা কাজের জন্য পরবো, তাহলে তোমাদের জন্য পরবো? সেটা আমাকে বলে দাও। মানে আমার শ্বশুর বাড়ির শাখা পলা নিয়ে কোনো সমস্যা নেই, আমার বরের শাখা পলা নিয়ে কোনো সমস্যা নেই, তারা আমাকে যেটা দিচ্ছে এবং যেটা পড়তে বলছে সেটা নিয়ে তোমাদের সমস্যা হচ্ছে। কয়েকজন, ওই কয়েকজন যাদের অন্যের শিক্ষা নিয়ে কথা বলতে খুব ভালো লাগে, কিন্তু নিজেদের কতটুকু কি আছে না আছে সেটুকু সে বোঝে না। এবার আসি মেন বিষয়, আমাকে বলো, আমার কিছু যায় আসে না, এবং এই যে কথাগুলো পরেরটাও বলবো সেগুলোতেও আমার সত্যি কথা বলতে কিছু যায় আসে না, কিন্তু আমার উত্তরটা দেওয়ার কারণ একটাই, আমি যদি এই উত্তরটা না দিই না, আমি মা হিসেবে নিজের কাছে নিজে ছোট হয়ে যাব। তো সেই জন্য যে আমার মনে হবে আমি অনেক কিছু হয়তো বলতে পারতাম, কিন্তু আমি বললাম না। সেদিনের ভিডিওতেই সোনাই মজার ছলে আমার নানান সময় নানান জিনিস, টুকটাক জিনিসপত্র নিয়ে এদিকটা এদিকে রাখে, অন্যটা অন্য জায়গায় রেখে দেয়, আমি খুঁজে পাই না। এমনও হয় যে ভেসলিন নিয়ে হাতে মেখে বলে মাম্মা এই দেখো আমি হাতে মেখে নিয়েছি। তো এগুলো খুবই একটা মানে কি বলবো মজা, বাচ্চারা এই দুষ্টুমিগুলো করবে সেটাই স্বাভাবিক, নাকি আমরা যারা বড় হয়ে গেছি তারা এরকম দুষ্টুমি করবো সেটা স্বাভাবিক? আমার তো মনে হয় আমরা যারা বড় হয়ে গেছি তাদের সেটা বোঝা উচিত যে আমাদের ছোটবেলাটাও এরকম ছিল। তো সাধারণভাবেই সেদিনকে আমার ফেসিয়াল কিটটা নিয়ে সোনাই একবার নিচে লাগাচ্ছে, একবার হাতে লাগাচ্ছে, বিছানার এই ইয়েতে লাগাচ্ছিল কাঠটার ওপরে। তারপরে আমি বলছি যে ওখানে নষ্ট না করে নামনার গায়ে লাগাও, নামনার গায়ে লাগালে সেটা ফেসিয়ালের কাজ হবে। তো এগুলো আমরা জাস্ট মজা করছিলাম, এবং তখন আমি বলেছি এবার তুই তো আমার সব জায়গা খুঁজে পেয়ে যাচ্ছিস, তাহলে কি আমি চাঁদে গিয়ে জমি কিনে সেখানে রাখবো আমার জিনিসগুলো? তো এটা তো আমার মনে হয় পুরোপুরি একটা মজার বিষয় ছিল, আর বাচ্চারা মজা করবে না তো আর কে মজা করবে আমি জানি না ঠিক, কিন্তু সেখানে কিছু বিকৃত মস্তিষ্কের মানুষজন বলেছে যে সঠিক শিক্ষা দাও বাচ্চাকে, কোনো শিক্ষাই দিতে পারছো না, ও মানুষ হচ্ছে না, ওকে মানুষ করতে পারছো না, ঘরে তালা দিয়ে রাখো। মানে আমার অবাক লাগছে, ঘরে তালা কাকে দেওয়া উচিত? এরকম বিকৃত মস্তিষ্কের মানুষদেরই আমার মনে হয়, যাদের কম্পিটিশন লেভেলটাই তারা বোঝে না। মানে
আমার ওপর হিংসা, ক্ষোভ, রাগ, জ্বলন যেটাই বলো, সেটার ওপর জ্বলতে 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 বুঝতেই পারছো না যে কোথায় কতটুকু বলা উচিত। সাধারণ এই দুষ্টুমিটার জন্য এই সমস্ত কথা যারা বলে তালা কাদের দেওয়া উচিত? তাদেরই তো আমার মনে হয়। কথায় কথায় কয়েকজন দেখি শিক্ষা নিয়ে ভীষণ বড়াই করে। তো আমি শুধু আমার ব্লগের বলছি না, আমি অনেকেরই যাদের ব্লগ দেখি তাদেরও ব্লগের কমেন্ট সেকশনে কিছু একটা হতে পারে কি পারে না শিক্ষা নিয়ে কথা বলে। তো আমার তো মনে হয় তোমাদের কমেন্টগুলো তোমাদের শিক্ষার পরিচয়। ওর নাকি কোনো রুটিন নেই, মানে অ্যানির নাকি কোনো রুটিন নেই। ওর সাথে 24 ঘন্টা থেকেছো, দেখেছো রুটিন আছে কি নেই। ওই কয়েকজনের ভাষায় আর কোনো শিক্ষা থাক না থাক, ছোটবেলা থেকে আমরা এই শিক্ষাটা কিন্তু পেয়েছি যে গুরুজনের সাথে কোনো কথা বলতে গেলে বা কোনো কিছু বলতে গেলে তাকে দুবার ভেবে নেওয়া উচিত। তেমনই একটা বাচ্চা সম্পর্কে মন্তব্য করতে গেলে বা তার সম্পর্কে কথা বলতে গেলে 10 বার ভাবা উচিত। কিন্তু তোমাদের কমেন্টগুলো দেখে তোমাদের শিক্ষার পরিচয় আমি খুব ভালো করে পেয়ে গেছি। অন্যকে যে এত শিক্ষা অশিক্ষা এই সমস্ত নিয়ে কথা বলছো, সময়টা অন্যের পিছনে না দিয়ে একটু নিজের পিছনে দাও। আমি ভাবতে পারি না যে একটা মানুষ কতটা বিকৃত মস্তিষ্কের না হলে এরকম ধরনের কমেন্ট করতে পারে আর কি। দিনের শেষে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখো, যখন একটু খারাপ লাগে না যে না সকালবেলা থেকে এই যে কাজগুলো করি, রাতে আমি শান্তি মতন শুতে যাব কি করে? এটা ঠিক কথা, আমি তোমাদের মতন ওই কয়েকজনের মতন শিক্ষিত হতে পারিনি। তাই জন্যই আমি পুরো পরিবার নিয়ে থাকি এবং আমি জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম, জয়েন্ট ফ্যামিলিতে আছি। আর প্রত্যেকে আমার শুধুমাত্র এইখানের পরিবার না, আমার আত্মীয় স্বজন সকলকে নিয়ে আমি ভালো আছি এবং গুরুজনকে সম্মান করতে জানি। কাউকে অসম্মানজনক কোনো কথা বলি না এবং প্রত্যেককে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা সমস্তটা দিয়ে আসছি। আর আমার কোনো কথাতে আমি জ্ঞানত কাউকে কখনো কষ্ট দিই না। তো হ্যাঁ, সেই ক্ষেত্রে তোমাদের ওই কয়েকজনের শিক্ষার সাথে আমার শিক্ষার অনেক তফাৎ। আর আমাকে বলেছো যে যেমন মা তো তেমন মেয়েই হবে। হ্যাঁ, একদম ঠিক, যেমন মা তো তেমন মেয়েই হবে। আমি যেমন, আমার মেয়েও ঠিক তেমনই হবে। তুমি কিভাবে বলছো, নেগেটিভ ভাবে না পজিটিভ ভাবে, আমার দেখার দরকার নেই। আমি যেমন, আমার মেয়ে তেমনই হবে। এই সেম কথাটাই যদি আমি তোমাদের কমেন্টের উপর নির্ভর করে তোমাদেরকে ঘুরিয়ে বলি, তোমাদের কিন্তু ভীষণ খারাপ লাগবে। আর আমি কারোর পরিবারেও যাব না, আমি কারোর ওপরেও কোনো কথা বলবো না। আমি শুধু সেই সমস্ত মানুষজন যারা কমেন্টগুলো করেছে তাদের মানসিকতার জাস্ট একটা ঝলক তোমাদের সবার সামনে তুলে ধরছি, যে এরকম মানুষও আমাদের আশেপাশে চারিদিকে ঘুরছে। তাদের মনের মধ্যে রাগ, হিংসা এতটাই বেড়ে গেছে যে কথা বলতে বলতে ভুলে যায় যে আদতেও তারা আমার কম্পিটিশন কিনা। সে একটা ছোট্ট বাচ্চা, সে আমার কম্পিটিশন হতেই পারে না কখনো। যেটা রাগ হিংসা সেটা আমার উপরে, আমাকে বলছো, মিটে যাচ্ছে, আমি তো পাত্তা দিচ্ছি না। সেই জন্যই আরো রেগে গিয়ে মনে করছো যে সোনাইকে কিছু বললে সেটাতে আমি হয়তো ভীষণ রকমের মানসিকভাবে ভেঙে পড়বো এবং সেটা নিয়ে মানে দুঃখে নিজেকে গুটিয়ে নেব। সেরকম হবে না গো। সেজন্যই অনেকে আমাকে কমেন্টে বলেছো, দিদি দেখো অ্যানিকে এরকম ভাবে বলছে, আমাদের ভালো লাগছে না, তুমি কিছু একটা বলো, তুমি কিছু না বললে এরা চুপ করবে না। কি করে ওরা বলছে? ওদেরকে একটুও খারাপ লাগছে না সোনাইকে এরকম কথা বলতে? না গো, ওদের খারাপ লাগে না, কারণ ওরা মাথাতে সেট করে নিয়েই বসে যে আজকে একে এরকম কথা বলবো, কালকে ওকে ওরকম কথা বলবো। আমাকে এটাও লিখেছো যে তোমার কাজ সকালবেলায় উঠে ক্যামেরাটা অন করে ভিডিও করা। হ্যাঁ, তো মেয়েকে মানুষ করবে কি করে? তো আমার কাজ যদি ক্যামেরাটা অন করে ভিডিও করা হয়, আর তোমাদের কাজ কোনটা? সকালবেলায় ঘুম থেকে উঠে প্রত্যেকে সেই ভিডিওগুলোতে যাওয়া এবং তাদেরকে নোংরা নোংরা কমেন্ট করা। আমি তো মনে করি তার থেকে আমার কাজটা অনেক সভ্য, অনেক ভদ্র, অনেকটা গর্বের। লোকের কাজ সম্পর্কে না চিন্তা করে নিজের কাজ সম্পর্কে একটু চিন্তা করো, তাহলে দেখবে এই সমস্যাগুলো আর তৈরিই হবে না। ধরনের একজন আমাকে এটা লিখেছো, দিদি অ্যানিকে এরকম ভাবে বলছে, আমার একদম ভালো লাগছে না, আমার ভীষণ কষ্ট হচ্ছে, তুমি বরঞ্চ অ্যানিকে আর দেখিও না ভিডিওতে, তাহলে আর কোনো সমস্যাই থাকবে না, কেউ কিছু ওকে বলতেও পারবে না। কারণ আমারও একটা সন্তান আছে, আমারও সন্তানকে কেউ কিছু বললে আমার ভীষণ কষ্ট হয়, সেখানে আমি বুঝতে পারছি যে তোমার কতটা কষ্ট হচ্ছে। তো আমি তোমাদেরকে একটা কথা বলি, যারা এতটা ভালোবাসো, এতটা সাপোর্ট করো, সব সময় পাশে আছো, তাদের উদ্দেশ্যে এই কথাটা। ছোটবেলা থেকে আমাদের বাবা মা কি আমাদেরকে হেরে যেতে শিখিয়েছে? আমরা যখন রাস্তায় চলতে গিয়ে অনেকবার পড়ে গেছি, তখন কি বলেছে যে উঠে ঘরে চলে আসো আর রাস্তায় হেঁটো না? বরঞ্চ তো এটাই বলেছে যে আরো হাঁটো, দৌড়াও, পড়ে গেলে আবার উঠবে। উঠতে 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 উঠতেই একদিন এমন জায়গায় নিজে পৌঁছবে যে জায়গায় আর পড়ে যাওয়ার সেই ভয়টা থাকবে না, সেই ভয়টা তুমি জয় করে নিতে পারবে। আজকে যদি সামান্য কোথাও যেতে গিয়ে আমরা হোঁচট খাই, তাহলে কি সেখানে আর আমরা যাবো না? সেখানে তো আমরা অবশ্যই যাব। হোঁচট খেতে খেতেই তো মানুষ শেখে। আর জীবনের পথটা এতটা সহজ নয়, উঁচ নিচ অনেক রকম কিছু আসবে, সবকিছু সম্মুখীন হতে হবে। তো আমরা যদি ভয় পেয়ে পিছিয়ে আসি আর কোনো কেউ কিছু একটা বলছে তার জন্য নিজেকে গুটিয়ে নিই, সেটা তো কোনো সলিউশন হতে পারে না। ওই একটা দুটো মানুষ, কয়েকটা মানুষ, হাতে গোনা আমি 5 জন 10 জন ধরলাম, আর এত হাজার হাজার মানুষ যারা অ্যানির জন্য বসে থাকে, অ্যানিকে ভালোবাসে, প্রতিনিয়ত এত ভালো ভালো ভুড়ি ভুড়ি কমেন্ট করে,
কমেন্টগুলো আমরা পুরো পরিবার বসে পড়ি এবং এত ভালো লাগে। প্রত্যেকে আমরা বলি যে এত ভালোবাসা পাচ্ছ সোনা, তোমাকে কেউ বোনের মতন ভালোবাসে, কেউ বন্ধুর মতন ভালোবাসে। কোনো মায়েরা অ্যানির ভিডিওটা চালিয়ে দিয়ে তাদের বাচ্চাদেরকেও খাওয়ায়। তাদের মানে তারা ঘর থেকেই মানে একটা এমনই সম্পর্ক হয়ে গেছে, বলে আমার ছেলে তো ওকে বোন ছাড়া কথাই বলে না, আমার মেয়ে তো সবসময় বলে বুনুর ভিডিও চালিয়ে দাও তারপরে খাবো। মানে এই যে ভাই বোনের সম্পর্ক, আমার মতন যারা রয়েছে তারা অ্যানিকে মাতৃস্নেহে ভালোবাসা দাও। তো এই ভালোবাসাগুলো যারা মামুনি সোনামার মতন বয়সে রয়েছে তারা অ্যানিকে কতটা আগলে কতটা সুন্দর সুন্দর কমেন্ট করো। এই সমস্ত মানুষের ভালোবাসার পাশে ওই কয়েকজন মানুষের এরকম নেগেটিভ কমেন্ট বড় হয়ে গেল। আমার কাছে সেটা কোনোদিন বড় হয় না। আমার কাছে সবসময় আমি যারা আমাদেরকে ভালোবাসে, যারা এত ভালো ভালো কমেন্ট করে, যারা এত বছর ধরে পাশে আছে, এত ভালো ভালো কমেন্ট করেছে, প্রতিনিয়ত ভালো ভালো কমেন্ট করে যাচ্ছে, আমি তাদের কথা না ভেবে এই কয়েকজন যারা বিকৃত মস্তিষ্কের মানুষ, যাদের সমাজে মানে কোনো দাম নেই, নিজেরা জীবনে কিছু করতে পারে না তাই জন্য অন্য কেউ কোনো কিছু করতে দেখতে পারে না, নিজেরা জীবনে কিছু পারছে না তো তাই জন্য মনে করে যে না এমন কথাবার্তা বলবো যাতে মানসিকভাবে ভেঙে পড়ে ও কিছু না করুক, নোংরা নোংরা কথা বলবো যাতে ও মানসিকভাবে ভেঙে পড়ুক, ও আমার মতন হয়ে যাক। তো এটা হবে না, এটা সম্ভব না, কারণ আমি অতটা মন দুর্বল নিয়ে এই লাইনে আসিনি। আমি প্রথম থেকেই বলছি তোমাদেরকে, আমি গায়ের চামড়া অনেকটা মোটা করে এসেছি। আর এই কমেন্টগুলো আমার বাড়ির সবাই কে আমি নিজে বলেছি যে এই কমেন্টগুলো করেছে, তো ওরা সবাই না মানে এই যে আমাকে কুর্তি নিয়ে ফার্স্ট যে কমেন্টটা করেছিল না, ছি কুর্তি পরে গেছে পুজো বাড়িতে, একটা শাড়িও পরেনি, ছি এই কমেন্টগুলোকে বলে। ছি শব্দটা ব্যবহার করতে হয় বলে ব্যবহার করো না, ছি শব্দটা কোথায় ব্যবহার যোগ্য সেটা দেখে নাও আগে। এই সমস্ত কমেন্ট, এই সমস্ত মানসিকতা, এই সমস্ত রুচিবোধকে ছি বলে। এই পোশাকটাকে মানে একটা কুর্তি কোন নোংরা পোশাক না, কিন্তু আমরা বহু জায়গায় বহু মানুষ কুর্তি পরে যাই। তাহলে যারা যারা কুর্তি পরে যাচ্ছে পুজোতে তারা প্রত্যেকে ছি, ছি কাকে বলে কোন জায়গায় বলে সেটা আগে ব্যবহারটা শিখে নাও, তারপরে ছিটা ব্যবহার করবে। এই সমস্ত কমেন্টগুলোর ওপরে বড় বড় করে লেখা উচিত ছি। আমার সকাল থেকে পুচকুর পিছনে যে যে কাজগুলো ছিল তারপরে আমাকে অনুষ্ঠান বাড়িটা অ্যাটেন্ড করতে হতো, তো আমি সমস্ত কিছু করে ঠোরে আমার মনে হয়নি যে না এটা বন্ধুর বাড়ি, এখানে শাড়ি পরার কোনো প্রয়োজন আছে বলে, আর সবাই ওখানে কুর্তি পরে যাচ্ছে, আমি একা শাড়ি পরে গিয়ে কোনো লাভ নেই, তো ঠিক আছে আমি কুর্তি পরেই যাই। এটার মানে যদি কেউ অন্যরকম বার করে অন্যরকম ভাবে মন্তব্য করে তাতে আমার সত্যি কথা বলতে কিছু যায় আসে না। আর আমি সত্যি এই যারা এই রকম মানসিকতা রাখে তাদের কমেন্টের সত্যি আমার কিছু যায় আসে না। আমার শুধুমাত্র মনে হয়েছিল এই উত্তরটা দেওয়া দরকার, এটা সবার জানা দরকার যে এরকম মানসিকতার মানুষ আমাদের আশেপাশে ঘুরছে। আর একজন আমাকে লিখেছে যে তোমরা কি সুন্দর স্বামী স্ত্রী দুজন মিলে বেরিয়ে চলে যাও ঘুরতে, খেয়ে দিয়ে চলে আসো, কিভাবে পারো রেস্টুরেন্টে বসে খেতে বাচ্চাটাকে না দিয়ে। আমার বাচ্চার 2.5 বছর বয়স, আমি তাকে রেস্টুরেন্টের খাবার খাওয়াবো? এটা যদি উল্টোটা করতাম তখনও কেউ কেউ আমাকে বলতো যে এইটুকুনি বাচ্চা তাকে এইরকম বাইরের খাবারগুলো কি করে দিচ্ছ। মানে সেটা দিচ্ছি না সেটাতেও সমস্যা, সেটা দিলে সেটাতেও সমস্যা। মানুষের সমস্যা নেই কোন জায়গাটা একটু বলবে? আমার মনে হয়নি যে 2.5 বছরের বাচ্চার বাইরের খাবার দাবার খাওয়া উচিত বলে। আর আমার এটাও মনে হয় না যে বাচ্চা হয়ে যাবার মানে যে স্বামী স্ত্রী দুজনে কোথাও আলাদা করে যেতে পারবে না। এবার সেখানে সে বলেছে 10 জায়গায় ঘুরতে গেলে 2 জায়গায় ওকে নিয়েও তো যেতে পারো। হ্যাঁ 100 বার 2 জায়গায় না 10 জায়গায় ঘুরতে গেলে 5 জায়গায় ওকে নিয়েই যাওয়া হয়। হয়তো তুমি লক্ষ্য করোনি বা তুমি দেখতে পাওনি, কারণ যারা খুদ দেখার জন্য এই ভিডিওটা দেখে তারা ভালো জিনিস কখনো দেখতে পায় না। আমি এই রিসেন্ট প্রচুর জায়গা এমন হয়েছে যেই জায়গায় আমরা সবাই 3 জনে একসাথে মিলেই গেছি। আমরা পরিবার যখন একসাথে যাই তখনও একসাথে মিলেই সব জায়গায় সবাই ঘুরি, মজা করি, আনন্দ করি। সেখানেও কিছু কিছু মানুষ বলে আমি যেহেতু পরিবার নিয়ে সবকিছু করি, গোষ্ঠী নিয়ে সব জায়গায় যাচ্ছে। তাহলে গোষ্ঠী শব্দটা আমি কখনো আমার পরিবারের ক্ষেত্রে ব্যবহার করি না, কিন্তু তোমরা করো। তাহলে শিক্ষার বড়াই যে করো যে তোমার শিক্ষা এই, আমার শিক্ষা বিচার করার আগে একটু যারা এই গোষ্ঠী শব্দটা ব্যবহার করো তাদের শিক্ষাটা কি সেটা একটু ভেবে দেখো তো। লোককে তো অনেক কমেন্ট করে দেওয়া যায়, টাইপ করতে তো পয়সা লাগে না, টাইপ তো করে দেওয়াই যায়। নোংরা নোংরা কথা তো বলে দিয়ে পরের জনকে আবার খুঁজে তাকেও নোংরা কমেন্ট করে দিলাম, আবার তার ভিডিও দেখা হয়ে গেলে অন্যজনকে খুঁজে তাকেও নোংরা কমেন্ট করে দিলাম। কমেন্ট করতে আর কি, আমি তো বলে দিলাম, কিন্তু আমি ভাবি আমি তো জ্ঞান তো কোনো মানুষকে কোনোদিন কোনো কষ্ট দিয়ে কথা বলিনি। মানে যদি ভুলবশত কিছু একটা মানে এদিক ওদিক কথা হয়ে যায় না, আমার মনের মধ্যে খোটাতে থাকে যে আমি এটা বললাম, এটা খারাপ ভাবে নিল না তো, কষ্ট পেলো না তো। তাহলে এত খারাপ খারাপ কথা বলে তারা রাত্রে শোয় কি করে, দিনের শেষে আয়নায় মুখটা দেখে কি করে যে আমি ঠিক আছি তো, মানে আমাকে ভালো লাগছে তো, এটা কিভাবে দেখে আমি সেটাই বুঝতে পারি না। আচ্ছা যারা এই কথাগুলো বলছো তারা আমাকে বলো তো 2.5 বছর বয়সে তোমরা কি করতে? মানে মায়ের হাতে হাতে রান্না বান্না করে দিতে, নাকি টাইম মতন বই খাতা নিয়ে পড়তে বসে যেতে,
নাকি ঘরদোর গোছাতে, বিছানাপত্র সমস্ত ঠিকঠাক করে রাখতে, বালিশ টালিশের কভার টাভার গুলো ভরতে, মায়ের হাতে হাতে কাজ করতে, এগুলোই করতে? তো মনে পড়ছে না? না, 2.5 বছরে স্বাভাবিকভাবে কারোর মনে থাকে না সে কি করেছে কি করেনি, এতটাই তখন ছোট থাকে। জানো, আমাদের বাড়িতে যখন প্রত্যেকটা পুজো হয়, অ্যানির নামে কিন্তু পুজো হয় না এখনো। কেন বলো তো? 5 বছর পর্যন্ত বাচ্চারা নাকি ঠাকুর সমান, ঈশ্বর সমান, যার কারণে 5 বছর পর্যন্ত বাচ্চাদের নামে পুজো হয় না। 5 বছরের ঊর্ধ্বে গেলে তখন বাচ্চাদের নামে পুজো হয়। তার আগে বাবা মার নামে পুজো হওয়াটাই সন্তানের নামে পুজো হওয়া। তাহলে সেই সমস্ত মানুষজন কাকে খারাপ কথাটা বলছে? ঠাকুর রূপে শিশুদের। তো একবারও বুকটার ভিতরে কাঁপছে না যে এরকম নোংরা নোংরা কথা বলছি, ভগবান উপরে বসে দেখছে কিরকম আমাকে, আমি কতটা মানে নগণ্যে চলে যাচ্ছি, কতটা গভীরে ঢুকে যাচ্ছি, সেটা একবারও মনে হয় না? না, 2.5 বছরে কে কি করে, আমি ছোটবেলায় 2.5 বছরে কি করেছি আমি জানি না। যারা এখন ভিডিওটা দেখছো প্রত্যেকেরই 2.5 বছর 2 বছরে কি করেছো সেইটা কিন্তু কারোর মনে নেই, আর মনে থাকাটা সম্ভবও না। অত ছোট বয়সে কে কি করে সেটা মনে থাকা সম্ভবও না। আমি জাস্টিফাই করছি না, কেননা আমার মনে হয় না ওই দুষ্টুমিগুলো যে বাচ্চারা করবে না, ওটা একটা নিচেও জিনিস নিয়েই করছে, কোনো কিছু নিয়ে। কত আমি এরকম শুনেছি আশেপাশে, কত বাচ্চা, কত গল্প। মামুনি বলে একটা বয়স আসে জিনিসপত্র টেনে টেনে নামায়, একটা বয়স আসে সব ফেলে দেয়, একটা বয়স আসে দুষ্টুমি করে। তো এরকম সোনু সুমনেরও কত দুষ্টুমির কথা শুনেছি, মামা বাড়ির সবার, সব কজনের, অয়ন থেকে শুরু করে নিশান, উজ্জ্বল, মাম্পু, সবার অঙ্কি, উত্তু, সকলের কত কত দুষ্টুমির কথা শুনেছি। ওর সাথে এরকম খুনসুটি করেছে, ওর সাথে ওরকম করেছে, এইগুলো করতো ওইগুলো করতো। মামিদের কাছ থেকে শুনি, আমি, আমার দাদা, আমরা সবাই একসাথে বড় হয়েছি ছোট থেকে। আমাদের মায়েদের কাছ থেকে আমরা কত কত গল্প শুনেছি, আমরা এটা করেছি, ওটা করেছি, সেটা করেছি। প্রত্যেকেরই গল্প আছে, প্রত্যেকেরই যখন মানে সেই অতীত নিয়ে গল্প নিয়ে সবাই বসে বাড়ির বড়রা, তখন কিন্তু প্রত্যেকেরই কিছু না কিছু দুষ্টুমির কথাগুলোই উঠে আসে। তাহলে কি বাচ্চা প্রথমবার দেখছো, নাকি এরকম দুষ্টুমি করতে প্রথমবার দেখছো, যে এরকম মানসিকতার পরিচয় দিচ্ছ? আমার মনে হয় এই কজন মানুষ অন্য জায়গা থেকে এসছে, যাদের ছোটবেলায় একদম 2 বছর থেকেই মোটামুটি ঘরদোর গোছানো, পড়াশোনা নিজেরটা নিজে করা, খাওয়া দাওয়া, রান্নাবান্না সবই তারা নিজেরাই করে নিত। ওই জন্য হয়তো তাদের কাছে এইগুলো নতুন লাগছে। কিন্তু তো হয়তো আমরাই ভুল, যারা তোমরা দেখছো, আমি, আমাদের পরিবার, আশপাশ, আত্মীয় স্বজন, আমরা সকলেই ভুল। ওই কয়েকজনই ঠিক, তারা যেটা বলছে যে ওই মানে 2.5 বছর বয়সে সবকিছু সেন্স চলে আসে, সবকিছু একদম মানে মা বললেই হ্যাঁ মামা আসছি, মানে একদম টান টান সবকিছু রাখতো, রান্না বান্না মায়ের হাতে হাতে করে দিত, সমস্ত কিছু একদম পরিপাটি 2-2.5 বছর থেকেই করতো। আর আমাদের হঠাৎ করে মানে এইরকম দেখে হয়তো ব্যাপারটা মানতে পারছে না। তো যাই হোক, একটা জিনিসই আমি বলবো, এই কথাতে আমার কিছু যায় আসে না। যারা মনে করছো যে এই ধরনের কথা বলে আমাকে মানসিকভাবে দুর্বল করে দেবে, সেই দুর্বল আমি হচ্ছি না। কারণ আমি অনেক আগে থেকেই বলেছি যে আমি গায়ের চামড়া অনেক মোটা করেই নেমেছি, তাই আমার এইগুলোতে কিছু যায় আসে না। বলতে এই কয়েকজনের এই নিচু মানসিকতার আমার কাছে কোনো দাম নেই, আমি হয়তো পাত্তাও দিতাম না। তারপরে একটা জিনিসই ভাবলাম, যেটা শুরুতেই বললাম, যদি আমি উত্তরগুলো না দিই না, তাহলে এরা মনে করবে কি যে ভদ্রতাটা দুর্বলতা আমার, কিন্তু সেটা নয়। আর তার থেকেও বড় জিনিস, তোমাদের সকলের সামনে আসা উচিত যে এরকম মানসিকতার মানুষও আছে, এরকম কমেন্ট করার মানুষও রয়েছে। আর আবারও একদম ঠিক কথা বলেছো, তোমাদের শিক্ষার আমার শিক্ষার মধ্যে অনেক তফাৎ। সব থেকে বেশি ভালো লাগে কি জানো তো, কিছু একটা এরকম ধরনের কমেন্ট আসলে তোমরা এত সুন্দর গিয়ে প্রতিবাদ করো, এত ভালোভাবে তাদেরকে যোগ্য উত্তরটা দিয়ে দাও না, আমার ভীষণ ভালো লাগে। মনে হয় যে না, এত দিন ধরে যে আমি বলি তোমাদেরকে যে তোমরা আমার পরিবার, সেই পরিবারের প্রমাণ হয়তো ওই কমেন্টগুলোর মাধ্যমেই আমি পেয়ে যাই। যে আসলে কে নিজের আর কে পরে সেটা সময়ে সময়ে বোঝা যায়, কিন্তু তোমরা যখন ওই কমেন্টের উত্তরগুলো দাও, তাদেরকে যোগ্য উত্তরগুলো দিয়ে দাও না, তখন আমার সত্যি সেই ফ্যামিলি ফিলটা হয় যে না, সত্যি আমি যাদেরকে পরিবার বলি তারা আমার পরিবার, এবং সব কিছুতে আমার ভালো মন্দ সমস্ত কিছুতে আমার সাথে আছে। তোমরা এইভাবে সাথে থাকো, ভালোবেসো, পাশে থেকো, ব্যাস। কে কি বলছে না বলছে আমি কানে দিই না। মর্নিং, গুড মর্নিং এভরিওয়ান। তোমরা গৃহপ্রবেশের পরপরই মানে পরের দিনই যখন অন্য আরেকটা ব্লগ যায়, তখন কয়েকজন আমাকে লিখেছিলে, দিদি আমি সবই ভালো লেগেছে, মানে ঘরের অনেক কিছু কিনেছি, তো সেগুলো সব দেখে বলেছিলে সবই ভালো লাগছে দিদি, কিন্তু তুমি অ্যানিকে এতগুলো কথা বলার পরেও কোনো উত্তর দিলে না, এটাতে খুব কষ্ট পেলাম। আমি সব উত্তরই সেদিনই দিতে পারতাম এবং দিতামও, কিন্তু রাখিটা যেহেতু ছিল, তো এই সবের মধ্যে আমি চাইনি যে এরকম কিছু বলতে, তাই জন্য আমি ভাবলাম ঠিক আছে রাখিটা কাটুক। এবং আমি তাকে কমেন্ট করে বলেওছিলাম যে সব উত্তরই দেবো, শুধুমাত্র রাখিটার অপেক্ষাটা করছি, রাখিটা কেটে যাক, তারপর আমি সমস্ত কিছুর উত্তর দিয়ে দেবো।
তো যারা যারা আমার কাছ থেকে চেয়েছিলে, বলেছিলে যে অ্যানির এই কথাগুলো আমার মানে শুনতে ভালো লাগছে না, আমাদের কারোর ভালো লাগছে না, দিদি তুমি কিছু বলো, তাদের সবার জন্য এবং আমার নিজের মন থেকে যেগুলো এসছে আমি সেগুলো বলেছি। এরই মধ্যে কালকে রাতে আমাদের দোকানে একজন এসেছিলেন, উনি অনেক দূরে থাকেন, তো আমাদের দোকান থেকে জিনিসপত্র আর কি বানানোর জন্যই এসেছিলেন, পাশাপাশি অ্যানির জন্য চকলেট অনেক কিছু নিয়ে এসছেন এবং পুরো পরিবারে মানে পাই টু পাই এক একজনের নাম করে এত এত গল্প করেছে। বাপি এসে প্রত্যেকটা গল্প আমাদেরকে বলেছে, যে সোনু থেকে শুরু করে আমাকে বলছে কি সোনুকেও চেনে জানো। আমি বলছি হ্যাঁ সোনুকে তো দেখে, সোনুকে তো চিনবেই। বলছে হ্যাঁ সবার নামে, সবার, মামুনি, সোনামা, বাপি, কাকাই, আমার বাবা, আমি, সোনু, বিশেষ করে অ্যানি। মানে সোনাই সম্পর্কে যতই বলছে নাকি বলেই যাচ্ছে যে সোনাইকে এত ভালো লাগে, অত ভালো লাগে। বাপি অনেকবার বলেছিল বাড়ি আসার জন্য, তো হয়তো হাতে টাইম বেশি ছিল না, তাই জন্য। এইসবের মধ্যে আমি একটু অভিমান করেছি, কারণ এতটা কাছে এলে, দোকানে এলে কিন্তু বাড়িতে এলে না। বাপিও বহুবার নাকি বলেছিল তোমাকে বাড়িতে আসার কথা, কিন্তু বাড়িতে আসলে না। আমাদের সবার কিন্তু ভীষণ খারাপ লেগেছে। মামুনি, সোনামা সবাই বলছিল যে বাড়িতে আসলেও খুব ভালো হতো। নেক্সট টাইম যখন এই সাইডটাতে আসবে তখন অবশ্যই করে আমাদের বাড়িতে আসবে। আর যদি এই সাইডে কোনো কাজ নাও থাকে তবু আমাদের বাড়ির উদ্দেশ্যে কিন্তু একদিন আসা চাই। অ্যানিকে এত ভালোবাসো যখন, অ্যানিকে সামনে থেকে একটু আশীর্বাদ করে ভালোবেসে যেও। তো এটাই বলার ছিল, এটা কালকে রাতেই বলতাম, কিন্তু বললাম না সবাই মিলে একসাথে যখন হই না, আনন্দ, হই হুল্লোড়, এইসবের মধ্যে কোথা থেকে সময় কেটে যায় কিছু বোঝা যায় না। তো তার জন্যই আজকে ব্লগটাকে এন্ড করা। তো চলো আজকে এই অবধি রাখছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।